এদিকে এবার হয়তোবা ডক্টর ইউনূসের শেষ রক্ষা হবে না। এবার স্বয়ং সেনাপ্রধান নিজেই ডক্টর ইউনূসকে পদত্যাগের চাপ দিলেন। এই সুযোগে কাফনের কাপড় পরে মাঠে নেমে পড়েছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। বাংলাদেশের পরিস্থিতির কোনো উন্নতি নেই, আর সেদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা আর কারো অজানা নয়। এই পরিস্থিতিতে নৌবাহিনীকে বিশেষ বার্তা ওয়াকারুজ্জামানের, তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদাকে গ্রেফতার করা এবং সেই সময় ঘটা কিছু ঘটনা নিয়ে আমরা বরাবরের মতো আমাদের চিন্তায়, আমাদের অবস্থানে বিভক্ত হয়ে পড়েছি। আমি ফেসবুকে অত্যন্ত সংবেদনশীল মানুষকেও এই ক্ষেত্রে পরস্পর বিপরীত কিছু অবস্থান নিতে দেখেছি। মানে ঘটনা সেটা হচ্ছে, জনাব নুরুল হুদাকে গ্রেফতার করার সময় সেখানে লোকজন উপস্থিত ছিলেন, তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন এবং জুতা পেটা করেছেন, সেখানে পুলিশের প্রেজেন্স ছিল। হুদার তো এই অবস্থা হলো। এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল হুদার গলায় যে জুতোর মালা পড়েছে এবং এই তার গালে যে জুতোর বাড়ি পড়েছে, এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা, আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে স্থিতি, এটাকে কাঁপিয়ে দিয়েছে। সত্য বললেই জামাতি নাকি দায়িত্ববান নাগরিক, আমি তো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি গত 15 বছর ধরে বা 17 বছর ধরে বিএনপির যে রাজনীতি করেছি, সেখানে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আকস্মিকতা এবং জনাব তারেক রহমানের আত্মত্যাগ, তার পরিবারের আত্মত্যাগ, এই জিনিসগুলোকে অনেক বেশি রিকগনাইজ করার চেষ্টা করেছি। একই সাথে শেখ হাসিনার দোসর যারা, ফ্যাসিস্টের সহযোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে সবসময় আমার ভয়েস রাইজ করার চেষ্টা করেছি। আমার একটা অভ্যাস হচ্ছে আমি সত্য কথা বলি, এবং অতীতেও বলেছি, এখনও বলি, ভবিষ্যতেও বলবো। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও বলেছি, এখন বিএনপি সামনে এগোতে চায় তখনও আমি বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা তেমন সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু দেখে আসবো। আর সেদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা আর কারো অজানা নয়। এই পরিস্থিতিতে নৌবাহিনীকে বিশেষ বার্তা ওয়াকারুজ্জামানের। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওয়াকারুজ্জামান বলেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব অফিসারদের উপরেই বর্তায়। একই সঙ্গে নৌবাহিনীতে নতুন যারা যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে ওয়াকার বলেন, তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সঙ্গে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনাদের শোনাবো ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান তিনি ঠিক কি বলেছেন উদ্বুদ্ধ করতে নবনিযুক্ত বাংলাদেশ নেভির জওয়ানদের। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায়। এই লক্ষ্যে 1976 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএনএতে দীর্ঘ 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ।
এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বদা সচেষ্ট থাকবে। নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বদা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বদা প্রস্তুত রাখবে। মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ নৌবাহিনীর মূলমন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। অনুষ্ঠানে নৌবাহিনীতে যারা নতুন যুক্ত হয়েছেন বা হচ্ছেন তাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তিনি। আর সেখান থেকেই কেউ কেউ প্রশ্ন তুলছেন, এর মধ্যে দিয়ে মানে এই বার্তার মধ্যে দিয়ে কি পরোক্ষে নৌবাহিনীকে নিজের দিকে টেনে আদতে নিজের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করলেন ওয়াকার? উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে যে ইউনূসকে সরিয়ে বাংলাদেশ সামরিক অভ্যুত্থানের ছক কষা হচ্ছে, আর সেটার নেপথ্যে নাকি রয়েছেন স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যদিও সেই দাবি বারে বারেই খারিজ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সেনা। আর এবার সেনাপ্রধানের মুখে শোনা গেল এই বার্তা। এমনিতে বাংলাদেশ নির্বাচন নিয়ে হইচই চলছে। 2024 সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই। দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা, মানে অন্তর্বর্তী একটা সরকার চলছে। তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে তারা নির্বাচন করতেই চাইছেন না, পিছনের দরজা দিয়ে যতদিন সম্ভব ততদিন ক্ষমতা ধরে রাখতে চাইছেন। সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে ওয়াকারের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কেউ কেউ। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে নবনিযুক্ত বাংলাদেশের যে নৌবাহিনীর জওয়ানরা রয়েছে বা নৌবাহিনীতে নতুন যারা অফিসাররা আসছে তাদের বার্তা দেবেন তো নৌসেনা প্রধান। সেখানে সেনাপ্রধান, স্থলবাহিনীর প্রধান, তিনি এ বিষয়ে কেন বলতে চাইছেন বা তিনি এ বিষয়ে কেন তার বক্তব্য রাখছেন? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসছে। তাহলে পুরো মানে তিন বাহিনীর সেনার ক্ষমতা কি নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানের? কি অন্য কোনো প্ল্যান রয়েছে? আরও একবার আপনাদের শোনাই ওয়াকারুজ্জামানের বক্তব্য, কি বার্তা দিয়েছেন তিনি। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায়। এই লক্ষ্যে 1976 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএনএতে দীর্ঘ 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বদা সচেষ্ট থাকবে। নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বদা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বদা প্রস্তুত রাখবে। মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ নৌবাহিনীর মূলমন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদাকে গ্রেফতার করা এবং সেই সময় ঘটা কিছু ঘটনা নিয়ে আমরা বরাবরের মতো আমাদের চিন্তায়, আমাদের অবস্থানে বিভক্ত হয়ে পড়েছি। আমি ফেসবুকে অত্যন্ত সংবেদনশীল মানুষকেও এই ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী অবস্থান নিতে দেখেছি। মানে ঘটনা যেটা, সেটা হচ্ছে জনাব নুরুল হুদাকে গ্রেফতার করার সময় সেখানে লোকজন উপস্থিত ছিলেন, তারা তার গলায় জুতার মালা পরিয়েছেন এবং জুতা পেটা করেছেন। সেখানে পুলিশের প্রেজেন্স ছিল। তো সেটাকে আমরা কীভাবে দেখব? মব শব্দটা বলা হয়েছে, মব তৈরি হয়েছে কি হয় নাই, বা এটা বিপ্লবের সময়কার খুব গুরুত্বপূর্ণ গণপ্রতিরোধ, এইসব নানান শব্দ এনে অনেকে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। আমরা সেটাকে করবো কিনা? আমি প্রাথমিকভাবে একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন থেকে বলছি, 5 অগস্টের পরে শুধু না, অনেক আগে থেকে বলছি, শেখ হাসিনার সময় বলছি। অবশ্যই একটু বলে রাখা ভালো, পোস্ট 5 অগস্ট অনেক বিপ্লবী সো কল্ড তৈরি হতে দেখছি আমরা। একটা সময় প্রায় একা লড়াই করেছি অল্প কজন মানুষ। সেই জন্য বলছি যে আগে যারা খুব বেশি এসবে সরব ছিলেন না, তাদের মধ্যে এখন বিপ্লবী বা জেহাদি জোশ অনেক বেশি দেখতে পাচ্ছি। যাই হোক, নুরুল হুদা বিশেষ করে 3টা কমিশন ছিল, প্রথম রাকিব, পরে নুরুল হুদা, পরে হাবিবুল আউয়াল। এই 3টার মধ্যে নুরুল হুদা বিভৎসতম লোক। মানে ঘটনাচক্রে ওই দুজন 14 আর 24-এর দুজনের ভয়ঙ্করভাবে ডাকাতিটা করতে হয় নাই, কারণ হচ্ছে ওই দুটা ইলেকশনসে বিএনপি পার্টিসিপেট করে নাই, সুতরাং রাতের ভোট বা অন্য কোনো কিছু তাকে ওইভাবে করতে হয় নাই। নুরুল হুদার হাত দিয়ে এটা হয়েছে। মানে নুরুল হুদার অপরাধের ওজন কত আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন, আমি গতকালে একটা টক শোতে এভাবে বলেছিলাম, একটা মানুষ যদি 100 মানুষকে খুন করে, তার যদি আমরা বিচার করতে চাই, তার আগে নুরুল হুদাদের বিচার হতে হবে। নুরুল হুদাদের বিচার যদি করা না যায়, 100 খুনের খুনিকেও বিচার করার রাইট এই রাষ্ট্র রাখে না। আমি এভাবে বিশ্বাস করি। মৃত্যুদণ্ডকে যদি আমরা শাস্তি হিসাবে নেই, আমার আপত্তি আছে, অনেকেরই এই শাস্তিটা নিয়ে আপত্তি আছে, কিন্তু যদি ধরে নিচ্ছে যদি শাস্তি থাকে, নুরুল হুদার জন্য মৃত্যুদণ্ড কম শাস্তি হয়ে যায়, আমি বিশ্বাস করি। একটা রাষ্ট্রকে জাস্ট ধ্বংসস্তূপে শেখ হাসিনা পরিণত করেছেন। অসংখ্য মানুষের মৃত্যু, গুম হওয়া, টর্চার, হয়রানি, এগুলো তো আছেই। এদেশের অর্থনীতি ধ্বংস করা, এদেশের ইনস্টিটিউটগুলোকে ধ্বংস করা, এরকম এমন কোনো অপরাধ নেই গত 15 বছরে শেখ হাসিনা করেন নাই। এবং তার সহযোগীরা, সেটা যারা মূল সহযোগী, তারা অকল্পনীয় রকম বড় অপরাধ করেছেন। হাতে গোনা টপ সহযোগীর যদি আমরা হিসাব করি, তাহলে নুরুল হুদা আসবেন। তিনি একটা কনস্টিটিউশনাল পোস্টে থেকে কি করেছেন 18 সালের রাতের ভোটের নির্বাচনের সময় আমাদের জানা আছে। ওই নির্বাচনের সময় খুবই অ্যাক্টিভলি কথা বলেছি, সো খুঁটিনাটি আমার জানা আছে। যারা জানেন একটু দেখে নেবেন, জেনে নেবেন। মজার ব্যাপার হলো, ওই বিভৎস উনি একজন ইতর লোকটার কমিশনে একজন মানুষ ছিলেন, মাহবুব তালুকদার, যিনি সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেও কথা বলেছেন, জনগণের পক্ষে থাকার চেষ্টা করেছেন। হুদাকে নিয়ে কথা বলতে একটু আফসোস হলো, মানুষটা বেঁচে নেই, শেখ হাসিনা পতন দেখে যেতে পারলেন না, তিনি কিন্তু কথা বলেছেন। সুতরাং যদি একটা মানুষের মধ্যে ন্যূনতম সততা, ন্যূনতম দায়িত্ববোধ থাকতো, যা ঘটে গেছে 18 সালে, সেটা নিয়ে কথা বলতেন। এই কথা শুনে কেউ হাসবেন যে উনি আসলে নিজেই এটার পার্ট, উনি কেন কথা বলবেন, রাইট? কিন্তু ওপরে তো উনি একটা স্বাধীন কমিশনের প্রধান। যাই হোক, তাকে গ্রেফতার করার আলোচনায় আসি। আমি এই আলোচনাটা করলাম এই কারণে যে হুদাকে কেমনভাবে দেখি, সুতরাং তার যত শাস্তি হোক আইনি প্রক্রিয়া আমি সেটার পক্ষে আছে, এবং তাদেরকে গ্রেফতার করার কথা আমি বহুদিন থেকে বলছি। মাত্রই তো তাদেরকে নিয়ে মামলা করার কথা আসলো, ব্যবস্থা নেওয়ার কথা আসলো, কিন্তু তাকে নিয়ে যা হলো আমি খুব স্ট্রংলি কন্ডেম করি। তথাকথিত বিপ্লব, তথাকথিত বলছি কারণ এটা বিপ্লব ছিল না কোনো দিন। প্রথম দিন থেকে ফাইট কয়েকজন পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে করে গেছে, আমি এখনও ওপেনলি করতে প্রস্তুত, যেটা আসলে কোনোভাবেই বিপ্লব ছিল না, এটা একটা গণঅভ্যুত্থান ছিল। তো যাই হোক, বিপ্লবের নামে যে কোনো কিছু করাকে জায়েজ করার একটা চেষ্টা দেখছি আমরা। গতকালকার কথা বলছি, আমরা কি হুদাকে যা করেছে সেটা সমর্থন করি? কেউ বলেন যে এটা একটা দুর্দান্ত ডেটারেন্ট হতে পারে, ভবিষ্যতে আর কোনো প্রধান নির্বাচন কমিশনার এই ধরনের কাজ করতে সাহস পাবেন না নাকি। যাই হোক, প্রাথমিকভাবে আমরা একটু সংবিধান দেখি। সেটা হচ্ছে আর্টিকেল 35 এর 5 বলছে, কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাইবে না, কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাইবে না, কিংবা কাহারও সহিত অনুরূপ ব্যবহার করা যাইবে না। কি জিনিস? যন্ত্রণা, নিষ্ঠুর, অমানবিকর বা লাঞ্ছনাকর দণ্ডও দেওয়া যাবে না এবং রকম আচরণও করা যাবে না। রীতিমতো আমাদের কনস্টিটিউশন বলছে। আমরা একটা টার্ম অনেকে শুনি, এটার মানে জানি না, হিউম্যান ডিগনিটি। বাংলা করেছি আমরা মানবিক মর্যাদা। মর্যাদা বলতে মান সম্মান মর্যাদা বুঝি না, এটা আসলে সেই মান সম্মান মর্যাদা না। হিউম্যান ডিগনিটি ইজ সামথিং ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। সেটা হচ্ছে এটা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে আছে। আমি জানি কথাগুলো খুবই কেতাবি, যারা বিপ্লবের মোডে আছেন, যারা মনে করেন বাংলাদেশে বিপ্লব ঘটে গেছে, এসব ফালতু কথার বাজার আর বাংলাদেশে নেই, তারা শুনবেন না, কিন্তু যারা মনে করেন আছেন তারা শুনবেন। এমনকি যারা বিপক্ষেও চিন্তা করবেন তারা শুনলে ভালো হবে। হিউম্যান ডিগনিটি বলে একটা কথা যে একটা মানুষ জাস্ট এই পরিচয়ের কারণেই তার অনেকগুলো রাইট এসে এনটাইটেলড হয়ে যায়। তার ধর্ম, বর্ণ, তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থান, কোনো কিছু, তার জাতি, কোনো কিছু সেটা হ্যাম্পার করতে পারে না। এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সাল ডিক্লারেশনই আছে, যেখানে মানুষ বিভৎসতম অপরাধী হতে পারেন, তার আইনের আশ্রয় লাভ করার অধিকার আছে, এবং সেই আইনে তিনি নিজকে ডিফেন্ড করে বিচার পেতে পারেন, এবং সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি, এমনকি ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে। কিন্তু একজন মানুষ বিভৎস অপরাধী, এই যুক্তিতে কারো গায়ে জুতা পেটা করা, কারো গায়ে জুতার মালা দেয়া,
কোনোভাবেই করা যায় না। হুদা তো হুদাই, শেখ হাসিনাকেও এই কাজটা করা যায় না। আমিও শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে কোনোদিন, টেকনিক্যালি বলছি, তাকে কোনো শারীরিক আঘাত থেকে যে সবাইকে দূরে থাকতেই বলবো। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ভীষণ আনন্দের মধ্যে আমার প্রথম আহ্বান কিন্তু ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু না করা, তাদের প্রতিষ্ঠান ধ্বংস না করা, তাদেরকে আঘাত না করা। বিভিন্ন সময়ে এই ঘটনাগুলো ঘটেছে। আদালত প্রাঙ্গণে ঘৃণিত লোকজন, শামসুদ্দিন মানিক, আমি তারকে আঘাত করার বিরুদ্ধে কথা বলেও আপনাদের অনেকের বিরাগ ভাজন হয়েছে, বাট আমি থামিনি। আমি এটা বিশ্বাস করি এটা করা যায় না, আমরা এটা করতে পারি না, তাই আমি এটা বলা বন্ধও করবো না। দীপুমণির গায়ে আঘাত করা হয়েছে, স্ট্রংলি এটার বিরুদ্ধে কথা বলেছি, আমি এটার বিরুদ্ধেও কথা বলছি। বিভৎস ব্যাপার হচ্ছে 10-11 মাস চলে যাচ্ছে, 10.5 মাস চলে গেল। এই সময়ে ওর সাথে ধরা হয়েছে, পুলিশ প্রেজেন্ট আছে, তার সামনে এগুলো হয়েছে। যিনি করছেন তার ছবি দেখা যাচ্ছে, পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে। নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যিনি এই কাজটা করেছেন তাকেও আইনের আওতায় আনা উচিত। আমরা প্রধান উপদেষ্টার একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেখেছি, তারা এটা ডিসকারেজ করছেন এবং ব্যবস্থা নেবেন বলছেন। আসলে নেবেন বলে লাভ নাই, মানে মাজার ভাঙা নিয়ে 3 দফা অন্তত স্টেটমেন্ট অফিসিয়ালি দেওয়া হয়েছে সরকারের দিক থেকে। উপদেষ্টারা তো কথা বলেছেনই, যেটা করতে হবে আসলে ব্যবস্থা নিতে হবে, নিয়ে দেখাতে হবে, তাহলেই সেটা ডেট্রোরেন্ট হিসেবে কাজ করবে। আমরা যে কোনো অপরাধীর, ভবিষ্যৎ বাংলাদেশে যে কোনো অপরাধীর বিচার চাই। বিচার না করে আঘাত করা, হত্যা করা, এগুলো শেখ হাসিনার কাজ ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল এটা, তুমি মানুষকে বিনা বিচারে টর্চার করো, হত্যা করে ফেলো ক্রসফায়ারের নামে। আমরা যদি এগুলো করি, যত স্মল স্কেলেই করি না কেন, এক ধরনের হাসিনাগিরি হয়ে যায়। প্লিজ, বিপ্লব বা অমুক বলে এটাকে জায়েজ করার চেষ্টা কেউ যেন না করি। আমাদের সমাজ থেকে এই প্রবণতাগুলো উঠে যাওয়া দরকার। এই কারণেই না আমরা একটা অপরাধী কাউকে যদি পাই বলে মনে করি, ধরে পিটিয়ে মেরে ফেলি, পকেট মার, চুরি করছে কেউ, ধরে ফেলতে পারলে মেরে ফেলি, বলি যে আমাদের বিচার হয় না, এটা সেটা। বিচার হয় না, যদি নাও হয়ে থাকে সেটার জন্য লড়াই করব। বিচার হয় না বলে আমরা বিচার করার রাইট রাখি না। বিভৎস অন্যায়, গর্হিত অন্যায়, এবং এটা একটা স্টেট তৈরির পক্ষে বিরাট বাধা তৈরি করে। একটা স্টেট মানে হচ্ছে একটা অপরাধীকে ধরার ব্যবস্থা যেমন থাকবে, তার বিচারের জন্য একটা পৃথক ব্যবস্থা থাকবে। আমরা একটা পৃথক বিচার বিভাগ চাই, সেটা স্বাধীনভাবে কাজ করবে চাই, তার মাধ্যমে আমরা বিচার পাবো সেটা চাই। সেই বিচারটা এমন হবে না যে সেটা দিয়ে আমরা অস্থির অধৈর্য হয়ে যাব, সেটা চাই। সব ঠিক আছে, কিন্তু আমরা কোনোভাবেই এই ধরনের একটা বিভৎসতা মেনে নিতে পারি না, কোনোভাবেই আমাদের মেনে নেওয়া উচিত না। এবং সরকারকে মুখে না বলে ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশেও এই ধরনের প্রবণতার শেষ চাই আমরা। আবারও বলছি, নুরুল হুদার বিচার হোক। নুরুল হুদাদের বিচার যদি না হয়, 100 খুন করা অপরাধীরও বিচার এই রাষ্ট্র করতে পারে না, এটাও আমি বিশ্বাস করি। ভিডিওটা রেকর্ড করার পর আরেকটা ইস্যু সামনে আসলো, আমার চোখে পড়েনি। দেখলাম জনাব নুরুল হুদাকে এই অপমান করা নিয়ে, লাঞ্ছনা দেওয়া নিয়ে, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এই অজুহাত আনা হচ্ছে। মানে যারা এগুলো বলেন তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এটা ছিলেন, ওটা ছিলেন, তাই কাউকে জুতার মালা গলা দেওয়া যাবে না বা জুতা পেটা করা যাবে না, এটা কোনো যুক্তি না। ওই যে বলছিলাম, মানবিক মর্যাদার কনসেপ্ট যারা বোঝেন তারা বুঝবেন, মুক্তিযোদ্ধা হোক বা না হোক, চোর হোক, ডাকাত হোক, ভয়ঙ্কর অপরাধী হোক, আমরা এরকম অবমাননা কর বা লাঞ্ছনা কর কিছু করতে পারি না। আর এই মুক্তিযোদ্ধা নাম দিয়ে যে কারো ক্রাইমকে হালাল করার চেষ্টা, এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না। উনি যদি একটা সেক্টর কমান্ডারও হতেন, তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তারপরও তিনি 18 সালে যা করেছেন, তাকে জুতার মালা দেওয়া যাবে না এটা এসের জন্য না, তার যে অপরাধ করেছেন তার মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউশনের চাইতে ওটার ওজন, ক্ষতির দিকে অনেক বেশি। হুদার তো এই অবস্থা হলো। তো এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল হুদার গলায় যে জুতোর মালা পড়েছে এবং এই তার গালে যে জুতোর বাড়ি পড়েছে, এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে স্থিতি, এটাকে কাঁপিয়ে দিয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাইড পেজ থেকে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বলেছেন যে এটার বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। আরে বাবা, এই বিচার করার মতো ক্ষমতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আছে? ইউনূসের কথা মতো কে এই কাজগুলো করবেন? ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, তিনি যে কথাবার্তাগুলো বলেন এগুলো শুনে মেজাজ ঠিক থাকে না। তিনি এই জনাব নুরুল হুদা সাহেবের এই ঘটনা নিয়ে যে বিবৃতি দিয়েছেন, পত্রিকায় দেখলাম, মানে এইটা, এই বয়স্ক মানুষ, একজন ভালো মানুষ, তাকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলানো হচ্ছে কেন? এত বড় একটা ঘটনা ঘটানোর পরে যে ল্যাঙ্গুয়েজ, এটা কোন পর্যায়ে যাবে বলা যাচ্ছে না। এই নুরুল হুদার এই ঘটনার পরে এই যে উগ্রবাদটা চালু হলো, কোনো উগ্রবাদ থামে না। এখন বাকি 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সাথে কি আচরণ হবে আল্লাহ জানে। জেলখানার মধ্যে তারা মাঠের খায় কিনা বলা যায় না। এখন বলা হচ্ছে যে ওই আগে 2009 সনে বা 8 সনে যে ইলেকশন হয়েছে, 9 পার্লামেন্ট, ওখানে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার বিরুদ্ধে মামলা করতে হবে। তারপরে বিএনপির তো খুব রাগ ব্রিগেডিয়ার সাখাওয়াতের প্রতি, কেন ব্রিগেডিয়ার সাখাওয়াত মূলত 111-এর সময়, তো 111-এর সময় তিনি নির্বাচন কমিশনার হিসেবে মূলত পুরো কমিশনকে নেতৃত্ব দিয়েছেন। সিইসি ছিলেন, কিন্তু সিইসির চাইতে ব্রিগেডিয়ার সাখাওয়াতের ক্ষমতা বেশি ছিল এবং তিনি নিজে এই 111-এর কুশীলবদের সাথে একত্র হয়ে বিএনপির অফিসে তালা লাগাতে আসছেন, নিজে তালা লাগাতে আসছেন এবং যে সকল কথাবার্তা বলেছেন সেই তুলনায় নুরুল হুদার চাইতে
ব্রিগেডিয়ার সাখাওয়াতের প্রতি বিএনপির নেতাকর্মীদের রাগ ক্রোধ খুব বেশি। এখন সাখাওয়াত সাহেবের সাথে যদি এরকম মব হয়, কারণ মানুষদের সাহস বেড়ে গেছে, সাখাওয়াত সাহেবের সঙ্গে এখন হোক দুদিন পরে হোক বিএনপি যদি ক্ষমতায় আসে লিখে রাখেন, এই ঠিক নুরুল হুদার সাথে যে ঘটনা ঘটেছে তার চেয়ে বেশি ঘটবে এই ব্রিগেডিয়ার সাখাওয়াতের উপরে। সেটা ফিরাবেন কিভাবে যদি এটা এখন পর্যন্ত আপনারা সতর্ক না হন? আচ্ছা, এখন এই যে যিনি বর্তমান সিইসি রয়েছেন, আগের সিইসির সঙ্গে যেভাবে আমার একটা সম্পর্ক ছিল, এই বর্তমান সিইসির সাথে সম্পর্ক আছে, তিনি তার সঙ্গে একটা যোগাযোগ আছে, একেবারে নিহাত একজন ভদ্রলোক মানুষ, বয়স্ক মানুষ, এবং তারা নুরুল হুদার সমপর্যায়ের বয়স্ক মানুষ, মানে কোনো রকম এদিক ওদিক নাই। তো নুরুল হুদা যদি আপনি ধরেন তার সাহস, তার শক্তি, ইভেন এখন তার যে ফিজিক্যাল ফিটনেস আছে, তার অর্ধেক ফিজিক্যাল ফিটনেস নুরুল হুদা সাহেবের অর্ধেক ফিজিক্যাল ফিটনেস বর্তমান সিইসির নেই। নুরুল হুদার ব্যক্তিগত জীবনে তিনি যে সাহস, যে জিত তার ছিল বা আছে, এটা বর্তমান সিইসির নাই। তিনি নরম সরম একজন মানুষ। নুরুল হুদার গালে যদি জুতো পড়ে, তাহলে এই যে সিইসি যে ঘটনা দেখলেন, আপনার কি মনে হয় তিনি কাজ করতে পারবেন? তিনি কাজ করবেন? তিনি এগোতে পারবেন? ফলে নুরুল হুদা সাহেবের এই ঘটনাটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঝাঁকিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে, সেনাপ্রধান থেকে শুরু করে অন্য সবাই। আপনি চিন্তা করেন, যদি একজন প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ, তো সেই সাংবিধানিক পদে যারা আছেন তাদের মান মর্যাদা সেনাপ্রধান আইজির চেয়ে বেশি। আমাদের দুজন আইজি ধরা পড়েছে, দুজনের ডিম খেয়েছে, মার খেয়েছে। এখন যে কয়জন সেনাপ্রধান ওনার আমলে হয়েছে, ইকবাল করিম ভুইয়া, বেলাল, আবু বেলাল মানে আনিসুল হক সাহেবের ছোট ভাই, তারপরে জেনারেল আজিজ, এবং তারপরে এই যে এখন যিনি আছেন রিটায়ার্ড করার পর, এদের অবস্থা কি হবে বলেন তো? ওনাদের অবস্থা কি হবে একবার একটু বোঝার চেষ্টা করেন। বেনজিরকে যদি মানুষ পায়, কি অবস্থা তৈরি করবে তারে? এরপরে বেনজিরের বাইরে অন্য যে আরো দুজন ছিলেন, আইজি ছিলেন, হাসান মাহমুদ খন্দকার, তো তাকে পেলে কি অবস্থা হবে? হাসান মাহমুদ খন্দকারের পরে আছে জাভেদ পাটোয়ারি, এরা সবাই ভালো মানুষ, কিন্তু শেখ হাসিনার জামানাতে তাদের নেতৃত্বে তো সবকিছু হয়েছে। নুরুল হুদার গলায় যদি জুতো পড়ে, গালে যদি জুতো পড়ে, এখন এরকম যদি কোনো পুলিশের একজন আইজিকে বা সেনাবাহিনীর প্রধানকে তার গলায় জুতোর মালা পরিয়ে যদি এইভাবে জনগণ মব তৈরি করে, আপনি চিন্তা করেন রাষ্ট্র আর থাকে? কোনো অবস্থাতে রাষ্ট্র থাকে না। ফলে এখনো সময় আছে, রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছে, এই ঘটনা যারা ঘটে এসেছে তারা নয়, এই ঘটনার পিছনে যে শক্তি আছে, শিকড় আছে, সেই শিকড় ধরে টান দিতে হবে। এবং সেই শিকড় যদি বন্ধ করা না যায়, রাষ্ট্রের কোনো পদ, সেটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হোক, এই যে এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সে কি আগের যে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার জমানায় যে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান ছিল, তাদের যে কর্মকাণ্ড, তার বাইরে উনি এখন যেতে পারছেন? ওনাকে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করার জন্য অনেক কিছু করতে হচ্ছে। রাতারাতি এই মামলাগুলো কিভাবে গেল? ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলাগুলো কিভাবে গেল? নতুন নতুন মানুষকে ফাঁসানো হচ্ছে কেন বলেন তো? রাষ্ট্রের যে সিস্টেমের বাইরে তো ভাই কেউ যেতে। সত্য বললেই জামাতি নাকি দায়িত্ববান নাগরিক আমি, তো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি গত 15 বছর ধরে বা 17 বছর ধরে বিএনপির যে রাজনীতি করেছি, সেখানে শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার আকস্মিকতা এবং জনাব তারেক রহমানের আত্মত্যাগ, তার পরিবারের আত্মত্যাগ, এই জিনিসগুলোকে অনেক বেশি রিকগনাইজ করার চেষ্টা করেছি। একই সাথে শেখ হাসিনার দোসর যারা, ফেসিস্টের সহযোদ্ধা যারা, তাদের বিরুদ্ধে সবসময় আমার ভয়েস রাইজ করার চেষ্টা করেছি। আমার একটা অভ্যাস হচ্ছে, আমি সত্য কথা বলি, এবং অতীতেও বলেছি, এখনও বলি, ভবিষ্যতেও বলবো। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও বলেছি, এখন বিএনপি সামনে এগোতে চায় তখনও আমি বলছি, কিন্তু সত্য কথা বলেই অনেকে এসে লাইন ধরে আমার প্রোফাইলে, আমার ফেসবুক পেজে আমাকে জামাতি বলে গালাগালি করে। কেন? মানে আমার কোশ্চেন হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কেন স্পষ্ট করে কথা বলি, এটা আপনাদের সহ্য হচ্ছে না। কারণ দেখেন, আমাদের দলের মধ্যে যেসব নেতাকর্মী সম্পর্কে নেতিবাচক খবরগুলো আমাদের কাছে আসে, তার অনেকগুলাই ভেরিফাইড, এটা অস্বীকার করার কিছু নাই। আমরা যদি সত্যকে ঢাকতে থাকি, তাহলে ভবিষ্যতে জনগণের সামনে মাথা তুলে দাঁড়াবো কিভাবে? এটা আমার কোশ্চেন আজকে আপনাদের কাছে। গত 9 মাসে আমার জানা মতে 3000-এর বেশি নেতাকর্মী বহিষ্কার হয়েছে। তো শুধুমাত্র বিএনপিতে হয় নাই, এনসিপি, তারপরে হচ্ছে আপনার জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলেও হয়েছে। কিন্তু তাদের যে জনপ্রিয়তা, তাদের যে মাঠে অবস্থান, যে সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা, বিএনপির চেয়ে তাদের অবস্থা অনেক কম। তো সেই জায়গাতে বিএনপি যেহেতু একটা বড় রাজনৈতিক দল, তাদের খবরগুলা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে খুব তাড়াতাড়ি চলে আসে। এখন আমার কথা হচ্ছে, আমরা কি বহিষ্কারের সঙ্গে কোনো সাংগঠনিক বহিষ্কৃতদের সঙ্গে
কোনো সাংগঠনিক সম্পর্ক রাখছি, যারা এই সংগঠনগুলা বা অঙ্গ সংগঠনগুলোর দায়িত্বে আছেন তাদেরকে কি কাউন্সেলিং করছি, বা বহিষ্কারের পর তাদের প্রতি আমাদের কোনো কি দায়বদ্ধতা আছে কি না, এটা আমার কোশ্চেন। সত্যি তারা দোষী কি না সে বিষয়ে কি আমরা ইন্টারনাল ইনভেস্টিগেশন করছি, তো নাকি বহিষ্কার মানেই শেষ, একটা নেতা বহিষ্কার হয়ে গেল, অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে অনেক নেতা বহিষ্কার হয়েছে, এটা আমরা জানি, তাহলে এটা কি গণতন্ত্র চর্চা? এখন আমার এই কথাগুলো বললে আমাকে কেন জামাত ট্র্যাক দেওয়া হয় এটা আমার কাছে খুবই দুঃখ লাগে। আরেকটা জিনিস হচ্ছে, সেকেন্ড যে জিনিসটা আমি আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে যে মিস ইনফরমেশন আর প্রতিরক্ষা, এই বিষয়ে আমাদের দল আসলে কতটুকু কাজ করছে। আমাদের অনেক নেতার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে, অনেক গুজবের সাথে আবার সত্য কিছু ঘটনাও থাকে। সেই সব মিথ্যা অপপ্রচার প্রতিহত করতে আমরা কি করছি? আমরা কি সংগঠনের পক্ষ থেকে তাদের যথাযথভাবে ডিফেন্ড করতে পারছি, নাকি ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা মেনে নিয়ে আমরা চুপ করে আছি? তো ডিজিটাল ফ্রন্টে সংগ্রামের সৈনিকদের স্বীকৃতির যে বিষয়টা, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি বা গত 10-15 বছর ধরে শেখ হাসিনার সরকারের অপকর্ম নিয়ে কথা বলার কারণে আমাদেরকে ডিজিটাল সিকিউরিটি আইনে 3-4টা করে মামলা খাইতে হয়েছে, সেই যে যোদ্ধারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সম্পৃক্ত ছিল, ভালো কন্টেন্ট তৈরি করেছিল, তাদেরকে কি আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য আমাদের দল থেকে কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? তাদের কি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে কি তথ্য বা উপকরণ দিয়ে কোনো রকম সহযোগিতা করা হয়েছে দল থেকে, নাকি আমাদের আচরণ ছিল এমন যে উল্টো তাদের কথা বলার সুযোগ নাই, এটা কোনো সুযোগ নাই? এভাবে কি জাতীয়তাবাদী চেতনার বিকাশ সম্ভব? মানে আমার কোশ্চেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে জেনজি বলে আমরা সবাই চিল্লাচিল্লি করতেছি। এটা শুনলে অবাক হবেন যে বাংলাদেশের অনেক নেতারা, বড় বড় রাজনৈতিক দলের নেতারা জেনারেশন জেড সম্পর্কে জানতে হচ্ছে জুলাই আন্দোলনের পরে। তাদের টেকনোলজিক্যাল গ্লোবালাইজেশন বা তাদের কি বলে এটাকে, টেকনোলজি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। আপনি উইন্ডো এক্সপির জায়গায় উইন্ডো প্রো ইউজ করতে হবে, এটাই তারা এখন বোঝে না। কেন এরকম? তো আমার কথা হচ্ছে যে এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় কর্মসূচিগুলো যখন ঘোষণা করা হয় তা কি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কর্মীদের মোবাইলে যায়? এটা আমার জানতে ইচ্ছা করে। একটি শক্তিশালী জাতীয় দল হিসেবে আমাদের উচিত ছিল একটি শক্তিশালী সেন্ট্রালাইজড কমিউনিকেশন সিস্টেম তৈরি করা, যেখানে কোনো কর্মী বিচ্ছিন্ন না থাকে, প্রত্যেকটা কর্মী সেন্ট্রাল মেসেজ টেক্সট একই সাথে পাবে। প্রেসিডেন্ট সেক্রেটারি হোক, কোনো অঙ্গ সংগঠন, ডাজেন্ট ম্যাটার, বাট একটা তৃণমূল কর্মী পর্যন্ত আমাদের যে সেন্ট্রালাইজ কমিউনিকেশন সিস্টেম, যেটাকে আমরা বলি কি বলে ইন্টারনাল ফোরাম, সেটাকে আমাদের, এই জিনিসগুলো বললে আমি জামাতি, আপনাদের কাছে আমার কোশ্চেন। তো আমার কথা হচ্ছে যে আমাদের সংগঠন কি ডেটা ড্রিভেন আছে? মানে আমাদের সংগঠনটা কি ডেটা ড্রিভেন? এটা আমার জানতে ইচ্ছা করে। নাকি আনুমানিকভাবে আপনারা একটা লামসাম সংখ্যা নিয়ে কর্মী ঢুকাই দিবেন দলের ভিতরে, এরা আওয়ামী লীগ করে কিনা, বা এদের ফ্যাক্ট চেক এরা কীভাবে করবে, বা এরা যে তাদের যে ন্যাশনাল আইডিটা পুট করবে সেখানে সোশ্যাল লিঙ্ক তাদের আছে কিনা, এরকম কোনো অপশন কি আপনাদের চালু করেছেন? আমার জানা নেই, আই ডিডন্ট গেট এনি ইনফরমেশন লাইক দ্যাট। আমরা যারা পরিবর্তনের কথা বলি তারা শত্রু না, এটা আপনাদের মনে রাখতে হবে। আমাদের দলের কিছু অংশ যারা সোশ্যাল মিডিয়ার ভেতরে দুর্বলতা এবং সম্ভাবনার কথাগুলো বলে, তাদের দিকে আঙ্গুল তোলা হয়, অথচ আমরা কেউ বিএনপি শত্রু না, বরং জাতীয়তাবাদী চেতনার নতুন যুগে প্রবেশের প্রবক্তা আমরা। আমি শহীদ জিয়ার যে জাতীয়তাবাদের আদর্শ তা সময়োপযোগী করে তুলে ধরতে চাই। আমি চাই একটি আধুনিক, স্বচ্ছ, শক্তিশালী এবং তথ্যভিত্তিক বিএনপি হইতে হবে। ঠিক আছে, এখানে আপনি আলোচনা না হলে উন্নয়ন হয় না, এটা আপনাদের বুঝতে হবে। সমালোচনা না হলে শুদ্ধি হয় না, এটাও আপনাদের বুঝতে হবে। আর মুখ বন্ধ করে রাখলে সত্য চাপা পড়ে যায়। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে দলের স্বার্থে সত্য শুদ্ধি প্রত্যাশার কথা বলি, তাদের শত্রু মনে না করে সহযোদ্ধা ভাবুন। কারণ হচ্ছে আমরাই সেই আগুন যা অন্ধকারে আলো জ্বালাতে চায়, আমরাই সেই আগুন, এটা আপনাদের বুঝতে হবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যারা সাথে ছিলেন, শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল নতুন থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।